এমনিতে বেশিরভাগ সময় আমরা ইন্টারভিউ করতে যাওয়ার সময় ওলা উবার বা অফিসের গাড়ি নিই। আজকে আমরা বাঁচলাম হলুদ ট্যাক্সি। কেন বলুন তো? কারণ কলকাতার নস্টালজিয়া যেরকম হলুদ ট্যাক্সিতে বেঁচে, সেরকম বাম ফ্রন্টের নস্টালজিয়াও কিছুটা হলেও এখনো বেঁচে আছে যাদবপুরে। যাদবপুরের অত্যন্ত প্রভাবশীল সিপিআইএম নেতা শ্রী সুজন চক্রবর্তীর ইন্টারভিউ নিতে যাচ্ছি আমরা। স্লগ ওভার এপিসোড 2 এর গেস্ট উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ওনার সাথে মুখোমুখি আলোচনায় জেনে নেব যে কংগ্রেসের সাথে বামেদের জোট অ্যাকচুয়ালি কতটা লাভ দেবে এই বিধানসভা ইলেকশনে, কি ওনাদের রণনীতি বিজেপি এবং তৃণমূলকে হারানোর, এবং ব্রিগেড 2021 কি কি প্রশ্ন উস্কে দেবে। চলুন দেখা যাক। আপনাকে দেখে স্যার বলতে ইচ্ছা করে। আমি যে কটা আপনার ইন্টারভিউ ইউটিউবে দেখতে পেয়েছি সেখানে সব সাংবাদিক আপনাকে সুজন দা বলে ডাকে, কিন্তু আপনি আমার তুলনায় মানে এতটাই বয়োজ্যেষ্ঠ যে সুজন দারা মানায় না। আমি আপনাকে স্যার বলবো না কমরেড? স্যার কথাটার মধ্যে তো কোনো দোষ নেই, যদিও স্যার হবার সুযোগ আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। ঠিক, স্যারের চাইতে আমি হয় কমরেড, নয় দাদা, নয় ভাই, তাতে বেশি স্বচ্ছন্দ। যদি কেউ কমরেড বলে ফাইন, আই উড লাভ ইট। তাহলে উই উইল স্টিক টু কমরেড, উইল স্টিক টু কমরেড। কমরেড মানে বন্ধু। এক্স্যাক্টলি সো। কমরেড মানে এরকম নয় যে কমরেড মানে একটা নির্দিষ্ট রাজনীতির ধারা, না। কমরেড মানে বন্ধু, এ ফ্রেন্ড ইন আর্মস। তো প্রথমেই যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আপনি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, মানে আপনি দীর্ঘদিনের বিধায়ক, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে মানে সব থেকে বড় মুখ। আপনি ডিস্ট্রেস করেন কি করে? কি করেন আপনি যখন আপনি চিল করছেন বাড়িতে? সবচাইতে বড় মুখ আমি এইভাবে দেখার পক্ষপাতী না। স্যার, জনগণ দেখছে। না, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। আমি কোনো মনে হয় না যে কোনো বাড়তি স্ট্রেস অথবা ডিস্ট্রেসের কোনো দরকার থাকে, বিকজ আমি যে কাজ করি সেই কাজটার মধ্যে আনন্দ পাওয়া উচিত বলে মনে করি এবং আনন্দ পেতে চাই। এই যে টেনশন, এই টেনশনটাই তো পার্ট অফ দি লাইফ। ফলে আমার মনে হয় না যে এটার জন্য একটা অ্যাডিশনালি চিল করার মতো স্পেশাল কোনো বন্দোবস্ত করতে হবে। সেটা রাজনীতিকরা অনেকে করেন, আমি ঠিক ওই প্যাটার্নের নই। আপনার সিনেমা, গান এসবের পছন্দের জায়গা তো নিশ্চয়ই আছে। ফেভারিট হিরো? সিনেমা, গান সবই আমার পছন্দ। খানিকটা আমির খান যদি বলি আমি। আরে দারুণ, এই তো পারফেকশনিস্ট। আমি খানিকটা বললাম এই কারণে যে আমি কি ততটা যোগ্য যে বেস্ট বলে কাউকে চিহ্নিত করে দেবো? অনেকেই আছে দারুণ, দুর্ধর্ষ। খানিকটা আমির খান। সিপিএম নাকি কমতে কমতে একদম নিঃশেষ হয়ে পড়েছে। আমি যাদবপুরে বেশ কিছু বছর ভাড়া থাকি, আমার যেটুকু দেখা তাতে আমি দেখতে পাই যে সিপিএম এর মিছিলে শয়ে শয়ে মানুষ আসে, অন্তত যাদবপুরে হয়। এটা আপনার ম্যাজিক নাকি সিপিএম এখনো রাজ্য রাজনীতিতে সত্যি রেলিভেন্ট? না, সিপিএমটা এই রেলিভেন্ট এরকম যারা মনে করছিলেন তারা এখন সিপিএম এর রেলিভেন্স খোঁজার জন্য কম্পিটিশনে লেগে পড়েছে। যারা মনে করছিলেন যে মাইক্রোস্কোপে সিপিএম কে দেখা যায় না, তারা দিল্লি থেকে হলদিয়াতে এসে এখন সিপিএম কি বিপদে তাদের ফেলতে পারে বলে যাচ্ছে। আর তাকে ফলো করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও এখন সিপিএম কংগ্রেস জোট নানাবিধ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। শুধু এইভাবে দেখবেন আপনি যাদবপুরের চত্বরে যদি বলেন, লাইক মেনি আদার পার্টস অফ দি স্টেট, লাইক মেনি আদার পার্টস অফ দি কান্ট্রি অ্যাজ ওয়েল, আপনি যাদবপুরেও যদি দেখেন তাহলে বরঞ্চ টিভিতে আপনি বিজেপিকে পাবেন, সারদা নারদা টেট কেলেঙ্কারিতে আপনি তৃণমূলকে পাবেন, কিন্তু রাস্তায় মানুষের প্রয়োজনে কমিউনিটি কিচেন অথবা শ্রমজীবী ক্যান্টিন কিংবা অন্য 8-10টা প্রয়োজনে রক্তদানে আপনি সিপিআইএমকে পাবেন, বামপন্থীদের পাবেন। কিন্তু আপনি তো মানে সেই পুরো এফর্টটা সেটা তো মিডিয়াতে নেই। এই যে ধরুন ব্রিগেড আসছে, আমার তো আবার ভয় লাগছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় আগের বার ধর্নায় বসলেন, এবার কে নতুন গিমিক? প্রথমত মিডিয়াতে এখন যা মিডিয়া হয়েছে, বন্দ্যোপাধ্যায় না রাজীব কুমার, পরে আরেকবার একই রকম জিনিস হলো। ঠিক যেদিন একটা দারুণ বড় প্রোগ্রাম হই পড়ে গেল, সঙ্গে সঙ্গে শিফট করে গেল তৃণমূল থেকে কে বিজেপিতে চলে গেছে। আমি যত বলছি রে বাবা, তৃণমূল থেকে কে বিজেপিতে গেছে এটার জন্য কোনো ভাবতে হবে না, এটা কোনো ইস্যুই না। বরং তৃণমূলের নেত্রী এখনো পর্যন্ত বিজেপিতে যাননি, দ্যাট ইজ দি ইস্যু।
কবে তিনি চলে যাবেন তাও কেউ জানে না। কিন্তু সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে পেইড নিউজের যুগে আমরা একটু বেমানান, কারণ আমরা তো পেইড নিউজের মতন করে চলতে পারবো না। পেইড নিউজ আমাদের দ্বারা হবে না। ফলে আমি দিল্লির সরকার, অতএব আমার ছবি দেখাও তবে অ্যাড পাবে, আমি রাজ্যের সরকার, অতএব আমার ছবি দেখাও অ্যাড পাবে। জ্যোতি বোস বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যাম্পপোস্টে গড়াগড়ি খেতে হয়নি আর ঝুলতে হয়নি যে সততার প্রতীক বলে জ্যোতি বোস কি বুদ্ধ ভট্টাচার্যের ছবি আপনি দেখবেন। সো দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ইস্যু। এখন যেটা হচ্ছে এটা রাজনীতি না, রাজনীতির নামে ব্যবসা করছে, ব্যবসা করার জন্য টেলিভিশনকে ব্যবহার করছে। ফলে টেলিভিশনে আপনি যাদের দেখছেন তাদের আপনি রাস্তায় দেখছেন না, আর মানুষের সত্যি সত্যি দুয়ারে প্রয়োজনে যারা আছে তাদের আপনি টেলিভিশনে দেখতে পাচ্ছেন না। তো আপনার মনে হচ্ছে যে মিডিয়া আজকে 2021-এ দাঁড়িয়ে মিডিয়া একদম বায়াসড? মিডিয়া একদম বায়াসড এই কথাটা বলতে খুব খারাপ লাগছে। মিডিয়া একদম বায়াসড এই কথাটা বলতে আমি চাই না, এই কথাটা ভাবতে আমি চাই না। বাট যখন চ্যানেলে বসে কেউ বলেন যে এটা অমুকের চ্যানেল, এখানে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, তখন এক্সপোজড হয়ে যায় যে আসলে মিডিয়া এখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। হয় দিল্লির সরকার তার মতন করে চলতে হবে, না হলে রাজ্যের সরকার তার মতো করে চলতে হবে, না হলে নিউজ ক্লিকের অফিসে চলে যাবে তদন্ত করতে। এই বছর একটা ব্যাপার। তখন কৃষ্ণনাথ যে সাংবাদিক সেটার চাইতে ভুলে গিয়ে যারা আসলে সাংবাদিক নয়, যারা গলাবাজি করছে, তারা তখন সাংবাদিক হয়ে যাচ্ছে। আমি কারণ নাম বলতে গেলাম না, আমরা তো একটা নাম চাই, একটু তো কন্ট্রোভার্সি দিতে হবে স্যার। এরকম করলে না, নাম তো আমি একের পর এক বলতে পারি। আপনি সবচাইতে বড়, আপনি ওই যে কি বলে রিপাবলিক টিভির এই যে ছেলেটি, আপনি অর্ণব গোস্বামীর শো দেখেন, আপনার হাসি পায়? আমি অর্ণব গোস্বামীর শো বেশ দেখতাম, কিন্তু যখন বুঝতে পারলাম যে কার্যত যেন একটা কর্তৃত্ববাদী আমি ছাড়া কেউ না যাদের বসিয়ে রেখেছে তাদের সবাইকে গালাগালি করানো শুরু করলো এবং করতে করতে গলার শট চিরে উঠছে গোছের, তখন আমি ভয় পেলাম যে এরপর কোনো একদিন না ওইসব বলতে বলতে নিজে অসুস্থ হয়ে যায়। আমি নিজে বাবা অন্তত অসুস্থ হতে সরে এসেছে, ইদানিংকালে আমি আর দেখছি না। আমার মনে হয় এটা গুড ডিসিশন। আচ্ছা, একটা জিনিস সত্যি জানতে চাই, সেটা হচ্ছে যে মানে একদম প্র্যাকটিক্যালি বিধানসভা 2021 থেকে কি এক্সপেকটেশন? বিধানসভা 2021 থেকে এক্সপেকটেশনটা হচ্ছে পিপলের উইল পাওয়ার, সেটাকেই আমাদের ভরসা করে এগোতে হবে। পশ্চিমবাংলায় যারা শাসক দল তারা খুব বেইজ্জতি হচ্ছে লোকের কাছে, এবং আসলে শাসক দলকে সবচেয়ে বেশি বেইজ্জতি করছে শাসক দল নিজেই। ইন দি সেন্স, এই মুহূর্তে তৃণমূল দলের অথবা সরকারের বেস্ট ডিফেন্ডার ইন মিডিয়া কে? আমি ভাই পার্সন নাম যদি কারো জিজ্ঞেস করি, তাহলে সেই পার্সন যিনি আক্রান্ত হয়ে বা ঘেরাটোপের মধ্যে থেকে বা পুলিশের ইত্যাদির মধ্যে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন চিটফান্ড কেলেঙ্কারির সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, সবচাইতে জোরে এই কথাটা যিনি বলেছিলেন, আজকে তাকেই মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি ভালো এই কথাটা প্রচার করার জন্য, দলের মুখপাত্র করে দিয়েছেন এবং তিনি তার স্বরে চেঁচিয়ে যাচ্ছেন। সেটা আমরা দেখছি বটে, বাংলার মানুষ কৌতুক বোধ করছে, বা এই যে চলছে এসব দেখে শুনে বুঝতে পারছে মানে কে কার হাত কাটবে, কে কার নাক কাটবে, তারপরে কে কার সঙ্গে যাবে, কে কার সঙ্গে কাকে ভাগিয়ে নেবে, এই নিয়ে লাইভ হবে। এসব যা চলছে এখন, তাতে একটা অংশের লোক মনে করছে যে বোধহয় টিভি সিরিয়াল দেখার চাইতে দেখার দরকারই হচ্ছে না, নিউজ আইটেমের টিভি সিরিয়ালের রোমাঞ্চ অথবা রহস্য অথবা কৌতুক সবই বোধহয় পাওয়া যাচ্ছে। এটার বিনিময়ে তাহলে কি বিজেপি, রাজ্যের শাসক দল তাতে অখুশি নয়? রাজ্যের শাসক দলের বদান্যতায় দিল্লির শাসক দল পশ্চিমবাংলায় মাটি পেয়েছে। কিন্তু বিশেষ করে এই যে জিনিসের দাম সহ মানুষের সংকট, পাবলিক সেক্টর বিক্রি করা করতে করতে শ্রমজীবী মানুষ তাকে অসুবিধার মধ্যে ফেলা, কৃষিজীবী মানুষ তার সংকট, সেখানে পারলে বাংকার তৈরি করে দেওয়া রাস্তায়, সব দেখে শুনে মানুষ এখন বুঝতে পারছে যে গরম তেলের কড়াইটা খুব বিপজ্জনক, কিন্তু সেখান থেকে বেরিয়ে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়ার কোনো মানে হয় না। ফলে সেই মানুষ, যে মানুষটা
আমাদের ঠিক দেখতে চাইছিল না বলে মিডিয়াতে একটা প্রচার চলছিল, সে এখন বলছে এর চাইতে বামফ্রন্ট অনেক ভালো ছিল, এবং সত্যি সত্যি মানুষের স্বার্থে তার কোনো বিকল্প নেই। তাহলে আপনি বলছেন যে আপনি আশাবাদী যে বামফ্রন্ট ফিরছে? যদি আমি আশাবাদী না হই তাহলে মানুষ তো আসলে নিরাশ হবেন, বিপন্ন তো মানুষ হবেন, আমাদের চাইতেও বিপন্ন বেশি মানুষ হবে, ঠিক সেই কারণে আমাদের দায়িত্ব অনেক বেশি। আচ্ছা, আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন তুলতে চাই যে মানে সেক্ষেত্রে আপনাদের কংগ্রেসের সাথে শত্রুতা বা জোট, এই একটা জিনিস এমন একটা মানে জায়গাতে চলে গেছে যেখানে আপনারা বেশ কয়েকটা ইলেকশন কিন্তু একসাথে জোট বেঁধে লড়েছেন, কোনো ফল হয়নি। আমরা আজও পর্যন্ত একটা ইলেকশন জোট বেঁধে লড়েছি, খানিকটা কিন্তু কিন্তু নিয়ে, কারণ কিন্তু তো আমাদের থাকবে, আমাদের দল তার যা নীতি, কংগ্রেস দল তার যা নীতি, দুটো কি এক? কংগ্রেস কি বলে যে ওদের নীতি আর আমাদের নীতি এক, নাকি আমরা বলি আমাদের নীতি ওদের নীতি এক? তা তো না। কিন্তু এখনকার সময়তে এইটা বাস্তব যে তৃণমূল অথবা বিজেপি এই দুজনকে পরিপূর্ণভাবে যদি আমরা রুখতে না পারি তাহলে বাংলা বিপন্ন হবে। ফলে বাংলার মানুষকে বাঁচাবার তাগিদ থেকে অনেক কিছু ছেড়ে দিয়েও আমাদের একটা স্বৈরাচার বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, লুঠেরাগিরি বিরোধী একটা মানুষের ঐক্য গড়ে তুলতেই হবে। এবং আপনার মনে হয় যে কংগ্রেস সেই দিক দিয়ে আপনাদের সব থেকে কাছের দল হতে পারে? তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমরা ছাড়া বাকি সমস্ত শক্তি, বামপন্থী শক্তি, মাঝারি শক্তি, গণতান্ত্রিক শক্তি, ইন্ডিভিজুয়ালস, অল একটাই আমাদের টিউন, সেটা হচ্ছে তৃণমূল বিজেপি এই দুই শক্তির থেকে বিপন্নতা বাঁচাবার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বেশ অদ্রিক, এখানে একটা ভয়ের জিনিস এটা যে নর্মাল যে ভোটার ঘুম থেকে উঠে কাজ করেন এবং ভোট দেন, সেই মানুষের কাছে কোথাও এটা হয়ে যাচ্ছে না তো যে বামের ভোট এবারে রামে চলে যাচ্ছে? না না, ভুল কথা, এটা আগেও ঠিক ছিল না। দেখুন, আপনি প্রসঙ্গটা তুলে একদিকে ভালো করলেন, এ নিয়ে অযথা অনেক কন্ট্রোভার্সি অপ্রয়োজনীয় ভাবে ভুলভাবে হয়। রামের ভোট বামে, এটা কে বলেছে? এটা আরএসএস এর সূক্ষ্ম প্রচার, এবং সেই প্রচারে গা ভাসিয়েছে মিডিয়া সহ সবাই। ফলে যে মনে করেনি রামের ভোট বামে নাকি বামের ভোট রামে, তাকেও কোথাও একটা চারদিক থেকে পারলে ঘিরে আষ্টে পৃষ্ঠে ও ভাই তুমি ভাবো, ও ভাই তুমি ভাবো গোছের ভাব করিয়েছে। বাট স্টিল ইন স্পাইট নো, 2016-তে 2014-তে নরেন্দ্র মোদী এসেছে, 2016 নির্বাচনে পশ্চিমবাংলায় বামেরা এইসব যেভাবে সবাইকে সঙ্গে নিয়ে চলেছে তাতে বিজেপির ভোট উল্টে 7% কমেছে। পরের বার লোকসভা ভোট বাড়লো কেন? লোকসভা ভোটের কোয়েশ্চেনটা এসে দাঁড়ালো যে মোদী জিতবে অথবা মোদী হারবে। ফলে সেখানে বামরা কি বললো না বললো এটা বড় কথা ছিল না, বড় কথা ছিল মোদীকে জেতাবে কে, মোদীকে হারাবে কে। রাজ্য সরকার বলছে আমি 42, মোদীর বাহিনী বলছে আমি 18 নাকি 20 না 22, কে একটা বলেছিল অর্ধেক, আমি 42 আমি 22। তো এই দুইয়ের মধ্যে লড়াই এবং বাইনারি এমন ভাবে তৈরি হলো যেন মনে হলো মানুষ আর মানুষ নেই, মানুষ হয় হিন্দু নয় মুসলমান, মানুষ হয় মোদী অথবা নো মোদী, মানুষ হয় তৃণমূল নাহলে নো তৃণমূল। এই যে বাইনারিটা করা হলো, সেই বাইনারিতে আপনি দেখবেন বহু মানুষ যারা বিজেপির ভোট তো কম ছিল, বিজেপি বাড়তি ভোট পেল, কোথায় পেল? ঠিকই তো, বিজেপির ভোটার নয় বা বিজেপিকে ভোট দেয়নি অতীতে, সে কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, বাম হতে পারে, অনেকেরই ভোট বিজেপি পেয়েছে। ভাবখানা দেখানো হচ্ছে যেন বামেদের ভোটটা রামে চলে গেছে আর তৃণমূল তার ভোট ইনট্যাক্ট ধরে রেখেছে। ভুল। ওই বাইনারিতে যারা তৃণমূলকে ভোট দেবার লোক নয় তারা বিজেপিকে হারাবার জন্য অনেকে তৃণমূলকে ভোট দিয়েছে। আমি খুব স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, আমি বিধানসভাতে বলেছিলাম এই যখন বাম রাম ইত্যাদি ইত্যাদি বলে ক্যালেস্তারা বেড়াচ্ছে তৃণমূল, আমি তখন একদিন সংখ্যা তত্ত্ব দিয়ে তারপরে চুপ করে গেছে, বাজারে বলে বেড়াচ্ছে আলাদা কথা, যে মমতা ব্যানার্জির নিজের বিধানসভা কেন্দ্রের নাম কি? ভবানীপুর। সেই ভবানীপুরে 2015 সালে তৃণমূল কংগ্রেস কর্পোরেশনে যা ভোট পেয়েছে 2016 সালের বিধানসভাতে প্রায় একই রকম ভোট পেয়েছে। 2019 সালে তার চাইতে 24,000 ভোট কম পেয়েছে। গ্রস ফিগার বলছি। এই 24,000 ভোট কোথায় গেছে? বামে এসছে না, গেল কোথায়? বিজেপির ভোটটা বাড়ল। গ্রস, আমি খুব নির্দিষ্ট বলছি, সম্মত একটু একজনের ফিগার একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। গৌতম দেব, ওই যে নর্থ বেঙ্গল, 47,000 ভোট। যা গ্রস ভোট পেল 2016 সালে তৃণমূল কংগ্রেস গৌতম দেব,
সেই গ্রস ভোটটা 47,000 কমে গেল 2019-এ তৃণমূলের পক্ষে, মানে তৃণমূল থেকে বেরিয়ে গেল। গেল কোথায়? আপনি বলছেন বিজেপি? অবশ্যই, নিশ্চয়ই বামে আসেনি, সংখ্যাটা দেখাচ্ছে না। ধরুন হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক সম্ভবত 28,000, সম্ভবত, আমি আবার ওই যে ফিগার কেটে হতে পারে। তাহলে যে ভোট পেলো, ধরো 1,02,000 ভোট পেয়েছিল, তার চেয়ে 28,000 ভোট কম পেলো। তাহলে যে 1,02,000 ভোট দিয়েছিল জ্যোতিপ্রিয়কে 2016 সালে, তাতে 28,000 ভোট যে কম দিল, গেল কোথায়? ফলে এটা একটা এমন ভাবে প্রচার করা হয়েছে, আপনি দেখেন ডেমোগ্রাফিক কম্পোজিশন অনুযায়ী অনেকটা ভোট হয়েছে। দ্যাট মিন বাম রাম এই গল্পটা ভুল। দ্যাট ডাজ নট মিন যে তৃণমূলের ভোট ধরে রেখেছে আর বামের ভোট রামে চলে গেছে। এটা না, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আরএসএস এর সূক্ষ্ম ক্যাম্পেইন, এবং তৃণমূল বুঝে না বুঝে সেই ক্যাম্পেইনটাকে প্রশ্রয় দিয়ে গেছে, যা ওরা বরাবর করে থাকে। বাট মানুষ পশ্চিমবাংলায় এত বোকা নয়। ওটা লোকসভার ভোট ছিল, এটা বিধানসভা। মনে রাখবেন, লোকসভা 2019-এর ভোটের পর বিধানসভা নির্বাচন যেখানে যেখানে হচ্ছে, হরিয়ানাতে বিজেপির ভোট কমেছে 22 ভাগ, ঝাড়খণ্ডে 22 ভাগ, মহারাষ্ট্রে বোধহয় 18 ভাগ, বিহারে বোধহয় 14 ভাগ। বিজেপি ইজ নট ইন এ পজিশন টু রিটেইন ইটস বেস। তৃণমূলকে মানুষ পছন্দ করছে না, বিজেপিকে মানুষ ভরসা করতে চাইছে না। মানুষ এটা বোঝে যে বামপন্থা হচ্ছে মানুষের বিবেক, বিকল্প ওটাই। এইটা নিয়ে না আমি একটা জিনিস, মানে এটা আমি অনেকদিন ধরে রাজ্য রাজনীতি একটু ফলো করতে গিয়ে দেখতে পাচ্ছি যে, মানে when I was growing up, বা সিপিএম এ আমি আগাগোড়াই দেখে আসছি যে রাজনীতিবিদ মানে শিক্ষিত, ভদ্র এবং সুবক্তা। অন্তত একটা মানে সুবক্তা না হলেও পরিমার্জিত এবং জানেন কি বলছে। ইদানিং করে রাজ্য রাজনীতিতে যারা কথা বলেন তাদের বক্তব্য যাকে মিম ওয়ার্দি বলে, আপনি মিম দেখেন কি? দেখি কিছু কিছু চোখে পড়ে তো, মানে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো এদিক ওদিক, মানে কেষ্টবাবু ওদিকে দিলীপ ঘোষ, যেটা বলেন সেটা জাস্ট মিম ওয়ার্ড। মানে রাজ্য রাজনীতির এই খারাপ হালটা হলো কি করে? মানে ভদ্রলোকের রাজনীতিটা গেল কোথায়? রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের রাজত্ব যেমন যেমন বেড়েছে, তেমন তেমন লুম্পেন ইকোনমির স্ট্রেংথ বেড়েছে, আর তেমন তেমন লুম্পেন কালচারটা পলিটিক্সের কালচার হিসেবে গ্রহণ করে নিয়েছে শাসক দলের নেতারা, রাজ্যেরই হোক আর দেশেরই হোক। আপনি কেষ্টবাবুকে দোষ দেবেন কেন? কেষ্টবাবু মাথায় অক্সিজেন বলে যাকে তাকে যিনি প্রশ্রয় দিয়েছেন, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। মদন মিত্রকে আপনি দোষ দেবেন কেন? মদন মিত্রকে বাদ দিয়ে যিনি চলতে পারেন না, তিনি তো মুখ্যমন্ত্রী। বা আচ্ছা, মদন মিত্রের সঙ্গে অর্জুন সিং একজনে কবজি কাটছে, আরেকজন যেন আরেকজনে কি কাটছে, মানে ওর বাবা তুলছে আর ওর ঠাকুরদা তুলছে, এই যে চললো একটা ওপেন, দেখেছেন বোধহয় সবাই। সেই অর্জুন সিংও তৃণমূল কনভার্টেড টু বিজেপি, সেই মদন মিত্র তৃণমূল কনভার্টেড হব না করতে করতে এখন আবার তৃণমূলে দাঁড়িয়ে গেছেন, এখন পাঙ্গা নিচ্ছেন, ভাবছেন এটা বুঝি। মানে এই যে পাঙ্গা নেবার মনোভাব থেকে, একটা ব্যক্তিগত ক্ষমতা লিপ্সার মনোভাব থেকে রাজনীতির ব্যবসা করা, এইটা বাংলায় আগে ছিল না। এটা বাংলায় যত এসেছে তত বিপজ্জনক মনোভাব থেকে কার্যত রাজনীতিকে সওদা করার ব্যবস্থা করা হয়েছে। আমি আর আপনার প্রশ্ন করি, আপনি মিম শুধু কেষ্টতে আটকে গেলেন কেন, আর শুধু দিলীপ ঘোষে আটকে গেলেন কেন? আর এখন যে সঙ্গের দেখতে পাচ্ছেন, সং তৃণমূলের মেয়র বিজেপির শোভন চ্যাটার্জি, এখন লড়াই হয়। এটা ঠিক যে তখন তৃণমূলের মেয়রের সঙ্গী যিনি ছিলেন মহিলা, আর এখন তৃণমূলের মানে বিজেপির নেতার সঙ্গী যিনি হয়েছেন, তাদের মধ্যে আমার ঝগড়া চলছে। এ বলছে আমার মেয়ের যা কি ঘর ভেঙেছে, ও বলছে আমার দিকে তাকিয়ে ছিল কেন, অমুক জায়গায় গল্প করলো কেন। বাবা, ঘরের মধ্যে তোদের প্রাইভেট সাবজেক্ট। এটাকে সমাজ সংসারে একেবারে বাজারে নামিয়ে আনার মধ্য দিয়ে এমনটা হয়েছে যে আমাদের মা বোনেরা কার্যত লজ্জা পাচ্ছে, অসম্মানিত বোধ করছে। আমি 3 দিন আগে বললাম মমতা ব্যানার্জির চেয়ে খারাপ কেউ নেই, কিন্তু যেহেতু স্বামীর সঙ্গে আমার গোলযোগ হয়েছে, স্বামী বিজেপি, অতএব আমি হয়ে গেলাম তৃণমূল। ঠিক উল্টো কথা বলতে শুরু করলাম, এবং মমতা ব্যানার্জি সফরে ডান দিকে তিনি চলেছেন। মমতা ব্যানার্জি কোনো মান সম্মান থাকছে?
তারপরে কে বলছে কার কে অমুককে চুরি করে নিয়েছে, কে বলছে প্রমুখকে চুরি করে নিয়েছে। এই রাজনীতি হচ্ছে। আমি বলছি আমি বিধানসভাতে সেদিন বলেছি বক্তৃতা করতে গিয়ে শেষ দিনে, যে বাংলার রাজনীতিকে এই কলুষতার জায়গাতে নিয়ে আসা এটা কখনো অ্যালাউড হতে পারে না। আমি কি বলেছি শুনবেন? আমার শব্দটা বলতে আমার ইচ্ছে হচ্ছে যে মানুষকে নেতৃত্ব দেবে যারা এটা ধরে নিয়ে সে নির্বাচনে মানুষের প্রতিনিধি হতে চায়, যে পঞ্চায়েত হোক আর রাজ্যসভা হোক আর লোকসভা হোক আর বিধানসভা হোক। কিন্তু এটা কি হচ্ছে? কোনদিন ছিল না। নির্বাচিত প্রতিনিধি মানে খুশি মতন সম্পদ বেআইনি, নির্বাচিত প্রতিনিধি মানে খুশি মতো কুকথা, নির্বাচিত প্রতিনিধি মানে খুশি মতো পারলে প্রায় অশালীনতা, নির্বাচিত প্রতিনিধি মানে খুশি মতন হুমকি দেওয়া, এবং তার সবকিছুর পিছনে পুলিশ অথবা সরকারের ঘেরাটোপ। নির্বাচিত প্রতিনিধি মানে যদি শাসক দলের হয় তাহলে রাজ্যের পুলিশের ঘেরাটোপ, আর যদি শাসক দল থেকে একটু সরে গিয়ে বিজেপির দিকে যায়, দলত্যাগ এই যা আমাদের রাজ্যে চালু হয়ে আগে ছিল না, তাহলে সঙ্গে সঙ্গে দিল্লির পুলিশের ঘেরাটোপ। হোয়াট ডাজ ইট মিন? আজকের সংবাদ মানে খবরের কাগজে আপনি দেখবেন নিউজ, যে গতকাল না গত পরশুদিন তৃণমূলের কোন এক বিধায়ক যিনি কনভার্টেড টু বিজেপি বলে দাবি করেছেন, তিনি আবার নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা দিয়েছেন। যেহেতু দেখা দিয়েছেন, অতএব রাজ্য পুলিশ তার বাড়িতে পাঠিয়ে দিল সিকিউরিটি ফোর্স, অথচ তার কাছে দিল্লির সিকিউরিটি ফোর্স রয়েছে। যতক্ষণ তৃণমূলের রাজ্য পুলিশ, যতক্ষণ বিজেপিতে কেন্দ্রীয় পুলিশ। এটা কি হচ্ছে? ফলে এর চাইতে অশালীনতা এবং মিম গোছের ব্যাপার আর কিছু হতে পারে না। রহস্য প্রিয় অপরাধ প্রবণতার লোকেরাও লজ্জা পাবে যা এখন চলছে। বেশ, এটা আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আপনার একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা দেখতে পারি। আপনার ফেসবুক পেজ থেকে গেলে জানা যায় যে আপনার রিসেন্ট কি কি বক্তব্য আছে, এবং আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রেসিভ থিংস দ্যাট আ বিধায়ক হ্যাজ ডান, মানে ফর হিজ কনস্টিটিউয়েন্সি এন্ড মেম্বার্স, যাতে তারা এসে জেনে যেতে পারে যে মানুষটার কি বক্তব্য। সিপিএম এর মানে ভেতরে ইউথ ইন পলিটিক্স অ্যাকচুয়ালি কতটা ঘটছে, মানে কতজনকে দেখছেন আসতে, এবং মানে কি এক্সপেকটেশন অ্যাকচুয়াল ইউথের থেকে পলিটিক্সে পার্টিসিপেশন ওয়াইজ সিপিএম? আমি দুটো কথা, প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমি খুব অ্যাক্টিভ, তাতে আমি যে খুব দারুণ খুশি তা না, আরো অনেক বেশি অ্যাক্টিভিটির দরকার ছিল যেটা আমরা পারি না। ঠিক ঠিক, সত্যি যদি বলেন হয়তো নেচার বয়স সব মিলিয়ে আমাদের চাইতে কম বয়সীরা অনেক রক্ত অনেক ভালো পারে, এটা আমাদের মানা উচিত। আর এর বাইরে হতে পারতো যদি আমি একটা কোনো কর্পোরেট কোম্পানিকে রাখতাম আমার পিআর কোম্পানি হিসেবে, সেটা আমরা বা বাইরে থেকে এনে এটা বাইরে ভিন রাজ্য থেকে যদি পরামর্শদাতা রাখতাম, সেটা আমরা কখনো করি না। আশা করি যেন আমাদের তা করতে না হয়, মানুষের মতন মনোভাব থেকে আমরা যেন চলতে পারি। দুই, আমি এমনকি বিধানসভা এলাকাতেও আমি যা মুভ করি ঘুরি, আমি তো প্রায় রোজই যাদবপুরের মধ্যে থাকি, মানে রোজই না, বাইরে যেদিন যাই না, সেটাও যে সবটা আমি রিপ্রেজেন্ট করতে পারি তা হয়তো করতে পারি না। তা সত্ত্বেও আমি চেষ্টা করি, এটা ঠিক। আমার চাইতে অনেক ভালো পারেন এমন বহু যুবক আছে, ঠিক। আমি নাম করে করে বললে কার নামটা বাদ চলে যাবে। আপনি দেখবেন আমাদের ছাত্র যুব সাধারণ, কেউ জেএনইউতে, কেউ দিল্লিতে, কেউ বাংলাতে, কেউ পারলে মানুষের সঙ্গে ইন্টারাকশনে, কেউ মানুষের বিপদ নিয়ে নবান্ন অভিযানে, কেউ মানুষের কথা বলার জন্য মানুষের কাছে সমাবেশে, দারুণ দারুণ অ্যাক্টিভ ছেলেমেয়েরা, দারুণ দারুণ 24, 26, 28, 30। ওই বয়স তো আর আমরা এখন ফিরে পাবো না, কিন্তু ওই বয়সের চাইতে এফেক্টিভলি কাজ করতে পারছেন এমন বহু আমাদের আছেন। তবে আমাদের মুখ নেই, মানে কুণাল ঘোষ মার্কা মুখ আমাদের নেই, আজকে দিকে কালকে দিকে আমরা এরকম মুখ খুঁজি না। আমাদের এত শয়ে শয়ে আছে যে আলাদা করে একটা মুখকে আমরা দেখবার দরকার হয় বলে মনে করি না। তো আপনার মনে হয় যে ইউথ রিপ্রেজেন্টেশন ভীষণ একদম ঠিক আছে, ভীষণ ভালো, খুব ভালো। তাকে আপনি টিভিতে দেখতে পাবেন না বলে আপনি বুঝতে পারছেন না, তাকে আপনি ক্যাম্পাসে পাচ্ছেন যতক্ষণ ক্যাম্পাসে থাকার সুযোগ ছিল, সেই কারণে ক্যাম্পাস থেকে বন্ধ করে দিল। আপনি তাকে পাড়ায় পাবেন, লোকের বিপদে পাবেন, কমিউনিটি কিচেনে পাবেন, শ্রমজীবী বাজারে পাবেন, শ্রমজীবী ক্যান্টিনে পাবেন, ব্লাড ডোনেশনে পাবেন,
রাত্রে হাসপাতালে রাত জাগায় বন্ধুর অথবা প্রতিবেশীর জন্য, সেখানে আপনি পাবেন। এই অসংখ্য যুবককে আমি সেলাম জানাই, এরাই ভবিষ্যৎ এবং এরাই ভরসা। এই মাসের শেষে ব্রিগেড প্রথমবার বাম এবং কংগ্রেস নেতৃত্ব একসাথে মঞ্চে, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? বাম এবং কংগ্রেস নেতৃত্ব এর আগেও মঞ্চে একসাথে এসেছে, কিন্তু ব্রিগেডেই প্রমোদ দাশগুপ্ত মৃত্যুর পর তার স্মরণে সভায়, অনেক দিনের পুরনো, অনেক দিনের পুরনো, আমি তাই বললাম 1982। আর আমরা তো একটু বড় মন নিয়ে চলি, প্রমোদ দাশগুপ্তর মৃত্যুর পর আমরা সবাইকে ডেকেছি ব্রিগেডেই। রাজনীতিতে মানে আমি আর তুই চল গুতোগুতি করি, এটা ঠিক না, এমনিতেও ঠিক না যেটা হচ্ছে এখন। 28 তারিখ ব্রিগেড, সবাই মিলেই আসবেন। মানুষ ভরসা চাইবেন, মানুষ বার্তা চাইবেন, সেই বার্তা যারা দিতে পারেন তারা একসাথেই মানুষকে বার্তা দেবেন। ইট উইল বি ভেরি পজিটিভ। বেশ, আব্বাস সিদ্দিকী, আব্বাস কেন? মানে রাজনীতি করার অধিকার তো সবারই থাকে, কিন্তু আমাদের যেটা কথা থাকে সেটা হচ্ছে যে সেকুলার অ্যাপ্রোচ নিয়ে এবং ডেমোক্রেটিক অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে, না চললে ভুল হয়ে যায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেছে এবং সেটা না 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 কাজ তো দেখেন, কাজ তো পরে আপনি বুঝতে পারবেন। বিজেপির কাজ এইরকম, সে কি আগে সবাই জানতো? তৃণমূলের কাজ যে এইরকম, সেটাকে আগে সবাই জানতো? আমাদের সাহচর্যে যদি কেউ থাকে তাহলে সে নিশ্চয়ই একটা ব্রড ডেমোক্রেটিক সেকুলার প্রো পিপল অ্যাপ্রোচ তাকে নিতে হবে বা নেবার জন্য পারসুয়েশন থাকবে। ওরাও দে হ্যাভ ফর্মড ইনটু এ পলিটিক্যাল পার্টি ইন দি নেম অফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেখানে সমাজের একটু পিছিয়ে থাকা বিভিন্ন অংশকে একজোট করবার চেষ্টা করছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস ইত্যাদি। আপনি রেফারেন্স যদি দেখেন দেখবেন স্বাধীনতার আগেও কিন্তু এইরকম একটা মনোভাব ছিল যে এই সবাইকে আমাদের একজোট হতে হবে, তা না হলে এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদী মনোভাবটা এটা আমাদের ক্ষতি করে দেবে। এই মনোভাবটা তখনও ছিল, এই মনোভাবটা বিভিন্ন রাজ্যেই আছে। যদি এটা পজিটিভলি ডেভেলপ করে সেটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো হবে। এই কারণে যে আমরা তো ক্লাস অ্যাঙ্গেলে মানুষকে দেখি, আবার কাস্ট অ্যাঙ্গেলেও মানুষ আছে। ক্লাসের মধ্যেও কাস্টের একটা ম্যানিফেস্টেশন থাকে, একটা কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ পিপল, পার্টিকুলারলি যারা একটু আন্ডার ডেভেলপড, আন্ডার প্রিভিলেজড, যে কোনো কারণে হোক অসুবিধার মধ্যে আছেন, তারা যদি সদর্থক ভূমিকা নেন সেটা তো রাজনীতির মানেটাকেই সদর্থক করতে পারে। আমরা সেই চেষ্টাটাই করব, সেই আশাটাই করব। উই শুড হোপ ফর দি বেস্ট। উই শুড হোপিং ফর দ্য বেস্ট। যদি বিধানসভাতে আপনারা জেতে, আপনাদের সিএম ক্যান্ডিডেট কোনো অসুবিধা নেই। আপনি, মোহাম্মদ সেলিম, নওয়াজ চৌধুরী, আপনি আরো 5-7 নাম আমি পরপর বলতে পারি। আপনি তিন কেন বলবেন? আপনি তিন বলতে পারেন, আপনি তিন রাখুন। আমি বলছি যাদের কোনো যোগ্যতা নেই একটা মুখ ছাড়া দ্বিতীয় মুখ বলার, তারা ভাব দেখায় যে আমাদের মুখ নির্দিষ্ট। একই রকম ভাবে দিল্লিতে নরেন্দ্র মোদী, অতএব নির্বাসনে চলে যেতে হবে আদবানিকে, নির্বাসনে চলে যেতে হবে মুরলী মনোহর যোশীকে। সে ফর এক্সাম্পল, একটা নাম আমি এবং আমি এবং আমরা আমি এবং আমির মধ্যে নেই, আমরার মধ্যে আছি। নির্বাচিত বিধায়করা তারা মিলে ঠিক করবেন নেতৃত্ব কারা দেবেন। এটাই পদ্ধতি। আমাদের ইলেকশনটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন নয়। কিন্তু শেষ যে কটা ইলেকশন আমরা দেখছি, তাতে কি আপনার মনে হয় না যে মানুষ অনেক বেশি সেদিকেই ঝুঁকে? আপনি ইউপিএ 1 গভর্নমেন্ট যখন তৈরি হয়, সেই গভর্নমেন্টকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, হি ওয়াজ নেভার প্রজেক্টেড অ্যাজ দি প্রাইম মিনিস্টার, তাই না? একই রকম ভাবে বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী থাকতে থাকতে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী। এটা নয় যে পার্টি ভোটের আগে তাকে প্রজেক্ট করে দিয়েছিল, এটা দরকার হয় না। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশনটা ইজ ডিফারেন্ট, আমাদেরটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন নয়। বেশ, তাহলে এই উত্তর পাওয়া যাবে ভোটের পরেই নিশ্চয়ই, এবং খুব সদর্থক ভাবে পাবেন, কোনো দুশ্চিন্তা করতে হবে না। বেশ, আচ্ছা, লাস্ট কোশ্চেন র‍্যাপ আপ করবার আগে, ঠিক এটা হচ্ছে আপনার হেয়ার কেয়ার রুটিনটা কি বলতো? এত সুন্দর ওয়েল মেইনটেইনড চুলটা, মানে এটা কিন্তু একটা ঈর্ষার কারণ। To make myself 100% as not unnatural, natural. Lovely.
Let's keep it to that, comrade. Yeah, Thank you so much for meeting Thank us. you. Thank you. আচ্ছা, ওই ক্যামেরা তাকিয়ে কি আপনি একবার বলবেন যে জাস্ট নিউজে সাবস্ক্রাইব করতে হবে ফ্রি জার্নালিজমের জন্য? না, আমি জাস্ট নিউজ ওইভাবে অত দেখেছি তা না। সাবস্ক্রাইব করা কি না করাটা লোকের সাবজেক্ট, কিন্তু আমি চাইবো যে জাস্ট নিউজ যেভাবে ওরা বলছে নিজেদের মতন করে সত্যি সত্যি লোকের কাছে সংবাদ, খবর এবং বিশ্লেষণ পৌঁছে দিতে চায়, দ্যাট শুড বি পজিটিভ, এবং সেটা নিশ্চয়ই মানুষের ওদের পাশে থাকা উচিত, সঙ্গে থাকা উচিত, সাহায্য করা উচিত।